চন্দনগড় এলাকাটিতে অনেক আগে জমিদারি রাজ চলত, তবে বর্তমানে সেসব মুছে গেছে। শোনা যায় গ্রামের জমিদার ছিল অত্যন্ত অত্যাচারী, গ্রামের লোকেদের প্রতি নানা অবিচার করত। এখন জমিদারি আর জমিদারের ছাপ হিসাবে শুধু একটি ভাঙাচোরা বিশাল জমিদার বাড়ি পড়ে আছে। তবে জমিদার বাড়ির চন্দনগড় ভিলা নামটি দেওয়ালে এখনো দেখতে পাওয়া যায়। শোনা যায় জমিদার নাকি অনেককে মেরে ওই জমিদার বাড়ির বাগানে পুঁতে রেখেছে। হয়তো কোনোদিন খোঁড়াখুড়ি করলে মানুষের কঙ্কাল পাওয়াও যেতে পারে। তবে এই বিশাল বাগানে এখন আর কেউ যেতে সাহস পায় না, কেননা জমিদার মারা গেলেও নাকি তার এই বিশাল সম্পত্তির মায়া এখনো ছাড়তে পারেনি। যাই হোক, বিশাল এই প্রাচীন জমিদার বাড়ির সামনে দিয়েই এঁকে বেঁকে চলে গেছে একটা রাস্তা। এই রাস্তা দিয়েই দিনে রাতে বিপদে আপদে সবাই যাওয়া আসা করে, তবে কেউ কোনোদিন কখনো বিপদে পড়েনি। জমিদারের নাতিপুতিরা বা ছেলেপেলেরা যারা এখনো বেঁচে আছে তারা সবাই শহরে থাকে। শোনা যায় কোনো এক বিশেষ কারণে নাকি সবাই রাতারাতি গ্রাম ও এই বিশাল জমিদার বাড়ি ছেড়ে শহরে চলে যায়। আমি আজ যখনকার ঘটনা বলতে চলেছি তখন সময়টা ছিল বর্ষাকাল। সারা দিন রাত ঝমঝমিয়ে বৃষ্টি হয়েই চলেছে। আকাশ কালো হয়ে দিনের বেলাতেই যেন অন্ধকার নেমেছে। রাস্তায়ও কোনো লোকজন নেই, পুরো রাস্তাঘাট একেবারে শুনশান ফাঁকা। এই গ্রামের নগেনের ছিল মাছ ধরার অত্যন্ত নেশা। বর্ষার জলে চারিদিকে থই থই করছে, তাই নগেন বাড়িতে বসে নিজে নিজেই বলতে থাকে, বৃষ্টির জন্য আজ অনেক দিন ধরে কোনো কাজ কাম নেই। এইভাবে তো আর বাড়িতে বসে থাকা যায় না। আমি একা মানুষ, গল্প করারও কেউ নেই। কি করা যায়? যাই একটু মাছ ধরে আসি গে। এই কথা বলে নগেন তার মাছ ধরার জালটি নিয়ে মাছ ধরতে বেরিয়ে পড়ে। জমিদার বাড়ি পেরিয়ে গিয়ে একটা ফাঁকা মাঠ আছে, সেখানে এখন জলে থই থই করছে। নগেন ঠিক করলো ওখানেই মাছ ধরতে যাবে। নগেন জমিদার বাড়ির সামনে গিয়ে একবার দাঁড়িয়ে জমিদার বাড়ির দিকে তাকালো। বিদ্যুৎ ঝলকানির আলোতে মাঝে মাঝে জমিদার বাড়ি আলোকিত হচ্ছে। তখন আগাছায় ভরা ওই ভাঙাচোরা জমিদার বাড়িকে দেখে মনে হচ্ছে যেন কোনো দৈত্য বা দানব দাঁড়িয়ে আছে। এরপর নগেন মনে মনে কিছু একটা চিন্তা করে আবার মাছ ধরতে হাঁটতে লাগলো। নগেন হাঁটতে হাঁটতে সেই মাঠে গিয়ে পৌঁছালো। তারপর হাতের জালটি দিয়ে মাছ ধরতে শুরু করে দিল। বেশ অনেক সময় চেষ্টা করার পরও নগেন সেদিন একটি মাছও পেল না। তখন নগেন বলতে লাগলো, যা বাবা, আজ কি হলো? এর আগে তো কোনোদিন এরকম হয়নি। কি করা যায়? আজ মাছ না ধরে তো বাড়িতেই যাব না। এরপর সে ঠিক করলো
আজ জমিদার বাড়ির যে পুকুর আছে সেখানেই সে মাছ ধরবে। সে মাছ ধরার জেদ নিয়ে জমিদার বাড়ির দিকে হাঁটতে লাগলো। জমিদার বাড়ির সামনে এসে এদিক সেদিক একবার ভালো করে দেখে নিল। তারপর জমিদার বাড়ির পুকুরে গিয়ে মাছ ধরতে লাগলো। সেখানে কয়েকবার জাল ফেলে সে কয়েকটি মাছও ফেল। এমন সময় তার খেয়াল হলো পুকুরের অন্য পাশে কে যেন দাঁড়িয়ে আছে। তবে অত্যন্ত বৃষ্টির জন্য লোকটিকে ভালোভাবে দেখা যাচ্ছে না। নগেন ভাবলো হয়তো তার মতোই কেউ লুকিয়ে লুকিয়ে জমিদার বাড়ির পুকুরে মাছ ধরতে এসেছে। তাই নগেন বলে ওঠে, কে কে ওখানে? এই ঝড় বাদলের দিনে এখানে কি করছো? কিন্তু লোকটি কোনো কথা বলল না। নগেন এবার একটু বিরক্ত হয়েই বলল, কে ভাই? লুকিয়ে লুকিয়ে মাছ ধরতে এসেছো? ভয় নেই, আমিও মাছ ধরতে এসেছি। কিন্তু আশ্চর্যের বিষয় লোকটি তবুও কোনো কথা বলল না। এবার নগেন সেই লোকটির দিকে এগোতে যাবে। এমন সময় সে দেখে সেখানে লোকটি নেই। তাই দেখে নগেন ভাবে, যা বাবা, এটা মনে হয় আমাকে দেখে ভয় পালিয়ে গেছে। নগেনের মুখের কথা মুখেই রয়ে গেল। নগেন বুঝতে পারলো তার কাঁধের উপর কারো যেন একটা হাত এসে পড়ল। বুঝতে পেরেই নগেন পেছন ঘুরে তাকিয়ে যা দেখল তাতে নগেন ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। তার শরীর দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। সে লোকের মুখে নন্দনগড় জমিদারের যে বর্ণনা শুনেছিল হুবহু সেই মানুষটি তার সামনে দাঁড়িয়ে আছে। তার চোখ, মুখে ও শরীরের বিভিন্ন স্থানে আঁচড়ের চিহ্ন। সেখান থেকে টপ টপ করে রক্ত পড়ছে। চোখ দুটি লাল হয়ে যেন আগুনের মতো জ্বলছে। এরপরেই সেই মূর্তিটি বলে ওঠে, আমার পুকুরে মাছ চুরি করতে এসেছিস? আমার পুকুরে মাছ চুরি করে পার পাবি ভেবেছিস? আমার হাত থেকে কেউ নিস্তার পাবে না। এরপরই জমিদারের সেই মূর্তিটি কালো ছায়া মূর্তিতে পরিণত হয়। তারপর নগেনকে নিয়ে জমিদারের বাড়ির ভিতরে কোথায় যেন চলে যায়। আর চারিদিকে অট্টহাসির চিৎকার ও আর্ত চিৎকারের আওয়াজে ফেটে পড়ে। সকাল হলো। দুপুরে গিয়ে বৃষ্টি থামলো। কয়েকদিন পর আবহাওয়া ঠিক হওয়ায় ও বৃষ্টি বন্ধ হওয়ায় সবাই বাইরে বেরিয়ে এসেছে। সবাই বাইরে বেরিয়ে যে যার কাজে যেতে লাগলো। গ্রামের হারু ও নিতাই কাঁধে লাঙল নিয়ে জমিতে যাচ্ছে। জমিদার বাড়ির সামনে গিয়ে তারা দাঁড়িয়ে পড়ে। হারু ভাই, একটা জিনিস লক্ষ্য করেছিস? জমিদার বাড়ির ওদিক থেকে কেমন যেন একটা পচা গন্ধ আসছে না? হ্যাঁ ভাই, তুই তো ঠিকই বলেছ। একবার গিয়ে দেখবে নাকি? হ্যাঁ ভাই, চলো একটু উঁকি মেরে দেখে আসি। এই বলে তারা দুজন একটু এগিয়ে যেতেই দেখতে পেল জমিদার বাড়ির উপর থেকে
গলায় দড়ি দেওয়া অবস্থায় তাদেরই গ্রামের হরিহর ঝুলছে। তার সারা শরীরের বিভিন্ন স্থানে মাংসের চিহ্ন মাত্র নেই, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন, আর সেই আঘাতের চিহ্নে জল পেয়ে শরীরের ক্ষত স্থানগুলিতে পচন ধরেছে। তারই গন্ধে চারিদিকে টেকা যাচ্ছে না। এরপর একে একে গ্রামের লোকজন সেখানে এসে জড়ো হতে থাকে। এমন বিভৎস মৃত্যু দেখে সবাই ভয় পেয়ে যায়। এরপর কয়েকদিন ধরেই গ্রামের চায়ের দোকানে, গাছতলার আড্ডায় শুধু এইসব নিয়েই আলোচনা হতে থাকে। তবে একটা জিনিস, জমিদার বাড়িতে ঢুকে ছাদের উপর উঠে হরিহরের মৃত শরীরটা নামানোর কেউ সাহস পেল না। তাই হরিহরের মৃত শরীরটা ওখানেই ঝুলে থেকে মাংস পচে গলে খসে পড়তে থাকে। কিছুদিন পর সেখানে শুধুমাত্র একটা কঙ্কাল ঝুলতে থাকে। আর এরপর থেকেই শুরু হয় গ্রামে নানা উপদ্রব। কারো বাড়ি থেকে রাতে গরু চুরি হয়ে যাচ্ছে, কারো উঠানে পড়ে থাকছে আত খাওয়া ছাগল। একদিন গ্রামের রতনের মেয়ে জামাই হাতে বড় একটা মাছ নিয়ে শ্বশুর বাড়িতে আসছিল। জমিদার বাড়ির কাছে যখন সে এসেছে তখন সে বুঝতে পারে তার পিছন পিছন কেউ যেন আসছে। সে পিছন ঘুরে তাকিয়ে দেখে কেউ নেই। হঠাৎ সে লক্ষ্য করে একটা কঙ্কালসার হাত এসে তার হাতের মাছটি নিয়ে চলে গেল। সে তাকিয়ে দেখে জমিদার বাড়ির ছাদের উপর থেকে কেউ একজন হাত বাড়িয়ে তার মাছটি নিয়ে চলে গেল। এই না দেখে সে অত্যন্ত ভয় পেয়ে যায়। সে দৌড়াতে যাবে, কিন্তু সে দৌড়াতে পারছে না। তার পা যেন কেউ সেখানে আটকে ধরে রেখেছে। এরপরেই একটা কালো ছায়া মূর্তি তাকে নিয়ে বাতাসে কোথায় যেন মিলিয়ে যায়। সকালে উঠে সবাই দেখে রতনের মেয়ে জামাই ঠিক নগেনের মতোই গলায় দেউড়ি দেওয়া অবস্থায় জমিদার বাড়ির ছাদ থেকে ঝুলছে। তারও শরীরের বিভিন্ন স্থানে মাংসের চিহ্ন মাত্র নেই। এইরকম বিভৎস মৃত্যু দেখে গ্রামের লোকজন এবার আরো বেশি ভয় পেয়ে যায়। তারা কি করবে বুঝে উঠতে পারছে না। রাতের বেলা গ্রামের লোকজন ঘর থেকে বাইরে বেরোনোর সাহস পর্যন্ত পায় না। এরপর তারা ঠিক করে গ্রামে একজন তান্ত্রিককে ডেকে আনবে। তান্ত্রিককে ডেকে আনা হলো। তান্ত্রিক সেখানে এসে আগুন জ্বালিয়ে মন্ত্র পড়তে থাকে। কিছুক্ষণ মন্ত্র পড়ার পর একটা কালো ছায়ামূর্তি সেখানে এসে হাজির হয়। তখন তান্ত্রিক বলে ওঠে, কে তুই? বল আমাকে। তুই গ্রামের লোকেদের এভাবে মারছিস কেন? আর কেনই বা গ্রামের উপর এত অত্যাচার করছিস? অত্যাচার করবো না কেন? মারবো না কেন? ওরা কি আমার সঙ্গে ঠিক ব্যবহার করছে? আমি কাউকে ছাড়বো না, ছাড়বো না আমি কাউকে। গ্রামের লোকেরা তোর কি ক্ষতি করেছে বল আমাকে। একদিন আমি মাছ ধরতে যাই জমিদারের পুকুরে। জমিদার আমাকে শাস্তি দেন, কিন্তু আমি মারা গেলে গ্রামে কেউ আমার শরীরটা কোনো
আমি কথা দিচ্ছি, গ্রামের লোকেরা তোর সৎকার্য করার ব্যবস্থা করবে আর তোর আত্মার শান্তি কামনা করবে। তোকে তোর কষ্টের এই জীবন থেকে মুক্তি দেবে, কিন্তু তোকে এই জায়গা ছেড়ে চলে যেতে হবে আর কথা দিতে হবে কাউকে কোনো ক্ষতি তুই করবি না। তান্ত্রিকের এই কথা শুনে সেই আত্মা কিছুটা শান্ত হয়। তারপর বলে, আচ্ছা আচ্ছা, আমি চলে যাচ্ছি আমি। আমিও আমার এই কষ্টের জীবন থেকে মুক্তি পেতে চাই। এরপর সেই ছায়ামূর্তিটি বাতাসে মিলিয়ে যায়। এরপর থেকে ওই গ্রামে আর কোনো অঘটন ঘটেনি। সবাই আবার আগের মতো জীবনযাপন করতে থাকে, কিন্তু জমিদার বাড়ির অভিশাপ তেমন ভাবেই থেকে যায়। আমাদের পিএন টুনস চ্যানেলের আরো অন্যান্য গল্পগুলি দেখতে আমাদের পিএন টুনস কার্টুন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং অল বেল নোটিফিকেশন অন করে রাখুন। এছাড়া আপনারা কি ধরনের গল্প পছন্দ করেন তা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা সেই ধরনের গল্প রেডি করে আপনাদের সামনে তুলে ধরব। থ্যাংক ইউ।